হাসান মাহমুদ সে বেলজিয়ামে গেল কিভাবে? আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে? চোরদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন? এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালাইয়া গেল? কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই? এটার জন্য আপনারাও সমান অপরাধী। টিএসসিতে ত্রাণ সহায়তা করেছে, এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে? মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড, টিএসসির টাকা কেন, ত্রাণের টাকা কেন ব্যাংকে? এখন দেখেন, আমরা যখন ত্রাণ সংগ্রহ করি এবং ত্রাণের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে, তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে, প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে। আগামী দিনে আওয়ামী লীগের পতন হয়, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না এবং একদিনে 10 লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে। ওবায়দুল কাদের সাহেবের কথা। সারা দেশে 2 মাসের জন্য মেজিস্ট্রেসি বা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে সেনা কর্মকর্তাদের, এবং এটা এদেরকে নামানোর পরে এটার হালকা বিপক্ষে কিংবা পক্ষে আলোচনা টুকটাক যে হয়নি তা কিন্তু নয়, তবে খুব জোরালোভাবে আছে তার পক্ষে। তো স্বভাবতই প্রশ্ন আসে যে আর্মি ডিপ্লয় করবে এবং সেটার পক্ষে এত জোরালো বলতে আমি যে সমানে ওপিনিয়ন পাচ্ছি তা কিন্তু নয়, কিন্তু যাদের সাথে কথা বলছি, মানুষজনের সাথে কথা বলে যেটা বুঝতে পারতেছি তাতে মনে হয় যে মানুষ খুশি। দর্শককে এই মহিলা সরাসরি সেনা প্রধান ওয়াকারুজ্জামানের দিকে আঙ্গুল উঠিয়ে সেনা প্রধানকে আসলে অপরাধী বলতেছে। কেন? দেশ থেকে যে সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ পর্যন্ত পালিয়ে গিয়েছে, তারা কিভাবে পালালো এবং সেনা হেফাজতে ছিল, সেখান থেকে কিভাবে তারা দেশ থেকে পালিয়ে অন্য দেশে চলে গিয়েছে, এর সাথে সেনা প্রধানও জড়িত রয়েছে, এমনটাই কিন্তু এই মহিলা বলতেছে। তার সাথে সাথে প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেয়েছে সেনাবাহিনী এবং তারা কয়েকটা ধারা অনুযায়ী বাংলাদেশে কিন্তু এখন তারা পাওয়ার বা ক্ষমতা দেখাতে পারবে, সেটা হয়তো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। এই বিষয়টি নিয়ে আরও অনেক বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন গোলাম মাওলা রনি, আবু হেনা রাজ্জাকি। আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি হলো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আপনারা সকলেই জানেন যে সমন্বয়কদের বিরুদ্ধে কিন্তু ত্রাণের টাকা চুরির একটা অভিযোগ উঠেছে, আর এই বিষয়টি নিয়ে সরাসরি লাইভে এসে উত্তর দিয়েছেন বা মুখ খুলেছেন হাসনাত আবদুল্লাহ। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, এই গুরুত্বপূর্ণ 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। চলুন এক এক করে আমরা ভিডিওগুলো আগে দেখে আসি। ক্ষমা কিসের? ক্ষমা হলো জেলখানায়, ক্ষমা হলো জেলখানায়। জেলখানা ছাড়া এদের কোনো ক্ষমা নাই। বারে বারে গুগু তুমি খেয়ে যাবে দান, এবার কিন্তু গুগু তোমার দিতে হবে প্রাণ। হাসান মাহমুদ সে বেলজিয়ামে গেল কিভাবে? আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে? চোরদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন? এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালাইয়া গেল? কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই? এটার জন্য আপনারাও সমান অপরাধী। শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, তারাও সেই সমান পরিণতির অধিকার, কেননা তারা সেইভাবে শেখ হাসিনাকে বৈধতা দিয়েছে। এই 18 থেকে 20 কোটি জনগণকে তারা হেনস্থা করেছে। 18 কোটি থেকে 20 কোটি জনগণকে তারা আজকে রাস্তায় বসিয়ে দিছে এবং রক্তের বন্যা বইয়ে দিছে। কেননা এই ফ্যাসিস্ট সরকারের সহদর হলো এই জাতীয় পার্টির এই কুলাঙ্গাররা। এই কুলাঙ্গারদেরকে পার্টির কাছে ঝুলাতে হবে, এদের বিরুদ্ধে মামলা করতে হবে। এদের বাংলাদেশে এদের কোনো রাজনীতি করার অধিকার নাই, কারণ এরা যদি বারবার নির্বাচনে না যাইতো তাহলে শেখ হাসিনা এত সাহস পেত না, দেশের এত ক্ষতি করতে পারতো না। কিন্তু দেশের ক্ষতি যতটুকু শেখ হাসিনা করেছে তার কম এই জাতীয় পার্টি করে নাই, কেননা তারা বারবার পলিটিক্স করেছে, বারবার হাসিনার সাথে তারা হাত মিলিয়েছে। সুতরাং তাদেরও সমানভাবে বিচার হওয়া উচিত। ক্ষমা কিসের? ক্ষমা হলো জেলখানায়, ক্ষমা হলো জেলখানায়। জেলখানা ছাড়া এদের কোনো ক্ষমা নাই। বারে বারে গুগু তুমি খেয়ে যাবে দান, এবার কিন্তু গুগু তোমার দিতে হবে প্রাণ। এটাই সত্যি এবং এটাই সত্যি। কারণ জাতীয় পার্টি ক্ষমার অযোগ্য, তাদেরকে কিসের ক্ষমা করবে? তারা কি ক্ষমার যোগ্য? তারা পল্টিবাজি মারাতেই কিন্তু শেখ হাসিনা বারবার অবৈধ নির্বাচন করতে পেরেছেন। শেখ হাসিনা বারবার জনগণের সাথে তামাশা করতে পেরেছেন, জনগণের ভোট কেড়ে নিতে পেরেছেন একমাত্র তাদের কারণে। সুতরাং তাদের কোনো ক্ষমা নাই, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমরা বলে দিচ্ছি, সব বাংলাদেশের প্রত্যেক জেলায় তাদের বিরুদ্ধে মামলা করুন। শেখ হাসিনার দোষরদের সাথে তাদেরকে মামলার আওতায় আনতে হবে। যেহেতু হাসানুল হক মিনু, রাশেদ খান মেনন সহ সবাই আইনের আওতায় এসেছে, আর এই স্বৈরাচারী সরকারের দোষর আরেক স্বৈরাচার, পুরাতন স্বৈরাচার, এরা কেন বাদ যাবে? এরাও এটার সাথে একত্রিত হবে। একই সূত্রে গাথা হাসিনা আর জাতীয় পার্টি। 400 জনের উপরে সেনা ক্যান্টনমেন্টে তাদের আশ্রয় আছে, কিন্তু আমাদের প্রশ্ন হলো হাসান মাহমুদও সেদিন আটকা ছিল। সে হাসান মাহমুদ সে বেলজিয়ামে গেল কিভাবে? আমরা সেনা প্রধানের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা আশ্রয় দিয়েছেন কাদেরকে? চোরদেরকে কেন আপনারা আশ্রয় দিয়েছেন? এবং এই চোররা কিভাবে দেশের বাইরে পালাইয়া গেল? কেন এই চোরদেরকে আপনারা আটকান নাই? এটার জন্য আপনারাও সমান অপরাধী। এটা কখনো আপনারা এই অপরাধের ক্ষমার অযোগ্য না, কেননা আপনারা জানেন যে এরা এই দেশে এই রক্তের বন্যা বইয়া তারা এখন পালানোর আশ্রয় নিয়েছেন, কিন্তু আপনারা তাদেরকে পালানোর সুযোগ দিয়ে দিয়েছেন। কেন? কি কারণে? আমরা সেই ডিবির হারুন ভোটার ভাতের হোটেলে হারুন বিপ্লব কুমার এখন শুনতেছি সেও নাকি
ইন্ডিয়াতে পালাতো, তাহলে তারা কিভাবে ইন্ডিয়াতে পালায়? অবশ্যই আপনারা পালানোর জন্য সাহায্য করেছেন। আর আমরা সেটা বলতে চাই, অবিলম্বে তাদেরকে ধরে এনে জনতার কাতারে, জনতার হাতে ছেড়ে দিন। তারা যেভাবে মানুষ খুন করেছেন, যেভাবে মানুষের রক্ত নিয়ে নদী বাইয়া দিয়েছেন, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আপনারা তাদেরকে ছেড়ে দিয়ে আপনারা সমান অপরাধ করেছেন। তাহলে আপনারা কেন বলেছেন 619 জন কারা ছিল? 619 জন কারা ছিল? তারা কিভাবে বাংলাদেশ থেকে আপনাদের আশ্রয় থেকে পালায়া যায়? আপনারা অবশ্যই তাদেরকে পালানোর জন্য সুযোগ করে দিয়েছেন। সবচেয়ে বড় অপরাধী যারা, তারাই আজকে পালাইয়া গেছে। আমরা চাই অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশে সমাপ্ত করুন। তারা আইনের আওতায় এনে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হবে। আপনারা তাদের সহযোগী হবেন না কেন? আপনারা যে কাজ করতেছেন এটা অবশ্যই নিন্দনীয়। সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসিতে ত্রাণ সহায়তা করেছে। এখন এই ত্রাণের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে? মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে শুধু বাজওয়ার্ড, টিএসসির টাকা কেন, ত্রাণের টাকা কেন ব্যাংকে? এখন দেখেন, আমরা যখন ত্রাণ সংগ্রহ করি এবং ত্রাণের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে, তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে, প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি, সেটি হচ্ছে যে আমরা মানে দুর্যোগের 3টা স্তর থাকে। একটা হচ্ছে দুর্যোগ পূর্ববর্তী স্তর, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী। এখন দুর্যোগ পরবর্তী স্তরটি হচ্ছে সবচেয়ে বেশি ব্যয়বহুল, যেটিকে আমরা বলি পুনর্বাসন পর্যায়। এখন এই পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল, সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা হচ্ছে সহায়তা করছে, বিশেষ করে আসুন্না ফাউন্ডেশনকে আমরা দেখেছি যে তাদের ত্রাণের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য। এখন আমাদের কাছে বর্তমানে 9 কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে। এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে বন্যা কবলিত যে এলাকা, সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব। এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে, কার কাছে রাখবো? এটা লাইবিলিটি কে নিবে? ব্যক্তি পর্যায় থেকে লাইবিলিটি না খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং 2জন শিক্ষার্থীর সমন্বিত ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাটিকে আমরা ব্যাংকে গচ্ছিত রেখেছি, যাতে করে আমরা অডিট করার মধ্য দিয়ে টাকাটি হচ্ছে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয়। যেহেতু আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারবো, সেটি যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয়, সেজন্য আমরা হচ্ছে আপাতত ব্যাংকে রেখেছি। এখন এই জায়গায় 2টা ভ্যালিড কোয়েশ্চেন আছে যে এটা আগে কেন জানানো হয় নাই যে আমরা টাকাটা ব্যাংকে রাখবো, আগে কেন জানানো হয় নাই সেটা পুনর্বাসনের জন্য আমরা রাখবো। এখন যেহেতু এই বন্যাটা তো আগে বলে আসে নাই আমাদের কাছে বন্যা আগে বলে আসে নাই, ত্রাণের বিষয়গুলো প্রত্যেকটা সিদ্ধান্ত এই যেগুলো প্রিমেডিটেটেড, বিষয়টা কিন্তু এমন না। প্রিমেডিটেটেড ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি থাকে। এখন আমরা দুর্যোগকালীন, আমরা ত্রাণ সংগ্রহকালীন সময় আমরা অ্যাসেস করেছি যে, এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি যে পুনর্বাসন পর্যায়টাই ব্যয়বহুল, সুতরাং ওই সময়ের জন্য তোমরা টাকাটা রাখো এবং টাকাটা সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর। কারণ ব্যক্তি পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা এই প্রশ্ন করতেন, এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন, বান্ধবীর অ্যাকাউন্টে কেন, এটা কেন সেটা কেন? তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি। এখন প্রশ্ন আসতে পারে এই টাকা কি আমরা ব্যবহার করছি কিনা? এই টাকা আমাদের ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না, কারণ 4 তারিখ যে টাকাটি উঠেছে সেই টাকাটি সম্পূর্ণ সেখানে রাখা হয়েছে ব্যয় বাদে, আর এখন যখন উত্তোলন করা হবে ঠিক সমপরিমাণ টাকা উত্তোলন করা হবে। তো সুতরাং এখানে অর্থ তসরুফের কোনো প্রশ্নই আসে না। এই জায়গায় বলে রাখা ভালো, অনেকে প্রশ্ন করছেন যে ত্রাণের টাকা নিয়ে হয়তো আমরা জেলা সফরগুলো করছি। বলে রাখা ভালো যে আমাদের এই যে সফরকালীন যে অর্থটি কোন জায়গা থেকে আসছে সেটি জানারও আপনাদের এক ধরনের অধিকার রয়েছে, জবাবদিহিতা নিশ্চিত করবে। প্রথমত, এই সফরের বিষয়ের যেই অর্থটি সেটি কোনো ত্রাণের সাথে কোনো সম্পর্কিত না। সেটি হচ্ছে আপনারা জানেন যারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা আন্দোলনের শুরু থেকেই করছে, একদম আন্দোলনের প্রথম দিন থেকেই, কোটা সংস্কারের আন্দোলন যখন ছিল তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সহায়তা করছে। কেউ আন্দোলনকালীন সময়ে টাকা দিয়ে, তারপর হচ্ছে অর্থ দিয়ে, ওই যে পানি দিয়ে, খাবার দিয়ে, ব্রেড কলা, বনরুটি এগুলো কিনে দিয়ে, মানে বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের হেল্প করছে। ঠিক একইভাবে এখনও আমরা যখন জেলা সফরগুলো করছি সেভাবে হেল্প করছে। কীভাবে হেল্প করছে? কেউ হয়তো গাড়ি সহায়তা দিচ্ছে, কেউ হয়তো খাবার ম্যানেজ করে দিচ্ছে, কেউ হয়তো থাকার জায়গাটির ব্যবস্থা করে দিচ্ছে। এখন সেটি শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা এই কাজটি করছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই রয়েছে, তারা এই কাজটি করছে। রাষ্ট্র সংস্কারে আগ্রহী কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে রয়েছে, তারাও এই কাজটিতে আমাদের সাথে অংশগ্রহণ করছে। সর্বশেষে এখন আমাদের বিষয়ে কিছু এলিগেশনস আপনারা দিচ্ছেন বা অভিযোগ করছেন, বিশেষ করে কমেন্টে অনেকে নাম না জানা, যাদের আসলে ব্যক্তিগতভাবে ফেসবুক আইডিগুলো লক করা এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা পার্টিকুলার রাজনৈতিক সাবস্ক্রিপশন নিয়ে তারা হচ্ছে চলাফেরা করছে। তো তারা আপনারা অভিযোগ দিচ্ছেন এবং কিছুদিন আগে 12 কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর সার্জিস নাকি আমাদের মতো কন্দল আছে, এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের আন্দোলনকালীনও হয়েছে। ইভেন আওয়ামী লীগ বলছে আমরা নাকি 500 কোটি টাকা আমাদেরকে দিছে। তারপরে একটা পর্যায়ে তো আসছে যে আন্দোলনের আগের দিন সার্জিসের বাসায় 2 কোটি টাকা পাওয়া গেছে। আমার এবং সার্জিসের মধ্যে 7 কোটি টাকা নিয়ে বিবাদ আন্দোলনকালীন সময়। তো এখন দেখুন ওই অভিযোগগুলোতে ছিল, কিন্তু ওই অভিযোগ তো একটাও প্রমাণিত হয়নি। আমাদের আওয়ামী লীগ সরকার, ফেসির সরকার যখন ছিল তারা তখনও আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছে। এখন তাদের যারা ফলোয়ার্স রয়েছে, তাদের যারা কর্মী রয়েছে, তারাই হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিচ্ছে যে আমরা হচ্ছে যেমন 12 কোটি টাকা নাকি আমরা নিয়ে পালাই গেছিলাম। তা আবার হচ্ছে এটা ডিবাঙ্ক করা হয়েছে, এই তথ্যটি সম্পূর্ণ অসত্য, সম্পূর্ণ ভুয়া। তো আপনারা যারা অভিযোগ দিচ্ছেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি,
যদি 1 টাকার কোনো ধরনের আপনারা আমাদেরকে মোরালি 1 টাকা কোনো ধরনের আমরা খেয়েছি, 1 টাকা আমরা কারো কাছে চেয়েছি, কোনো চেষ্টা তদবির এগুলো করেছি এবং সেখানে আমরা টাকা খেয়েছি 1 টাকা, আমি কিন্তু বলছি কোনো 1 টাকার কোনো ধরনের যদি আমাদের সংশ্লিষ্টতা দেখাতে পারেন, দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনে আমাদের যে ধরনের শাস্তি রয়েছে আমরা সেই ধরনের শাস্তি মাথা পেতে নেব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনার যদি প্রপার এলিগেশনস থাকে, ডকুমেন্টস থাকে, এভিডেন্স বেসড এলিগেশনস থাকে, সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন। এখন একটা অভিযোগ হুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন, সেটা আগা নাই মাথা নাই। আওয়ামী লীগ সরকার যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতা সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্যের যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী-পেশার মানুষের মধ্যে সেটিকে ফাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি যে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন। সারা দেশে 2 মাসের জন্য মেএসটিসি বা মেজিস্ট্রিয়াল পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে সেনা কর্মকর্তাদের, এবং এটা এদেরকে নামানোর পরে এটার হালকা বিপক্ষে কিংবা পক্ষে আলোচনা টুকটাক যে হয়নি তা কিন্তু নয়, তবে খুব জোরালোভাবে আছে এটার পক্ষে। তো স্বভাবতই প্রশ্ন আসে যে আর্মি ডিপ্লয় করবে এবং সেটার পক্ষে এত জোরালো বলতে আমি যে সমানে ওপিনিয়ন পাচ্ছি তা কিন্তু নয়, কিন্তু যাদের সাথে কথা বলছি, মানুষজনের সাথে কথা বলছি, কথা বলে যেটা বুঝতে পারতেছি তাতে মনে হয় যে মানুষ খুশি। এখন প্রশ্ন হচ্ছে যে এই সেনা এবার নামানে খুশি, কিন্তু এর আগেও সেনা নামিয়েছে, যেমন নির্বাচনের সময় নামিয়েছে, কখনো কখনো পুলিশের বেপরোয়া গতি, সেক্ষেত্রে আমরা সাধারণ জনগণ অনেক সময় আর্মি চেয়েছে, সেই আর্মিগুলো আসছে। সেটা কীভাবে আসছে? এরা আসছে সিভিল পাওয়ারকে সহায়তা করার জন্য, এইড ইন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই হিসাবে। এতে তাদের কোনো এক্সিকিউটিভ কোনো পাওয়ার কোনো ক্ষমতা ছিল না, এবং তাতে তাদের স্ট্যাটাস হয়তো এরকম যে একজন অফিসার হোক কিংবা একজন সেনা কনস্টেবল হোক, এরা পুলিশ বলেন কিংবা অন্য ম্যাজিস্ট্রেট বলেন তাদের সামনে ওই একজন অ্যাভারেজ কনস্টেবলের মতোই দাঁড়িয়ে থাকতে হতো, একদম নীরব দর্শক হিসাবে, কোনো কমান্ডিং ভয়েস না, এবং জনতা তাদেরকে কেয়ারও করতো না, সমাজে তাদেরকে কেয়ারও করা হতো না, এবং সেটা আমরা কখনো অ্যাকসেপ্ট করিনি। মূলত সেনাবাহিনী নিয়ে আলাপ করতে গেলেই মানুষ বলে সেনাবাহিনীর কাজ হলো শত্রু দমন করা। কারেক্ট, সেনাবাহিনীর কাজ 2 ধরে, ইনডোর এবং আউটডোর। দেশের ভিতরে যদি শত্রু হয় রাষ্ট্রদ্রোহিতামূলক অথবা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর শত্রু যারা, কারণ ওই সমস্ত শত্রু সাধারণত সশস্ত্র হয়, যেটা পুলিশের সাধারণভাবে মোকাবেলা করা কঠিন। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে পুলিশের জায়গায় পুলিশই দমন করেছে, এটা শীর্ষে বহু লোক আছে। আমাদের হারুন সাহেব ছিলেন, আমাদের মনির ইসলাম সাহেব ছিলেন, ওনারা জঙ্গি নাটক বানাতেন এবং সেটা করতেন, কিন্তু ওই জঙ্গিগুলো মারা যেত। পরে দেখতাম যে কারা কোথাও এমনও পাওয়া গেছে 7-8 জন জঙ্গি নিহত, কিন্তু পরে গিয়ে দেখা গেছে তাদের সবার হাতেই হ্যান্ডকাপ পরানো ছিল, এরকম জঙ্গিও পাওয়া গেছে। আবার কোথাও জঙ্গি নিহত হয়েছে, পরে দেখা গেলে 2 দিন অপারেশনের পর একজন বৃদ্ধা মহিলা, একটা নাতি এরকম নিয়ে মারা গেছে, এরকমও আছে। এগুলো আমরা বুঝি এটা ছিল প্রহসনের জঙ্গি দমন। তো এবং এই কারণে আর্মিকে জঙ্গি দমনের জন্য নামাইতে হয় নাই, 2-1 জায়গায় নামিয়েছে, হোলি আর্টিজানের মতো জায়গায় আর্মি এসেছিল। আবার যদি বহিঃশত্রুদের আক্রমণ হয়, পুলিশ দিয়ে কিছুই হবে না, আমাদের তখন আর্মি লাগবে, এই দুটো কারণে। কিন্তু এই কেন এটা হচ্ছে কেন, এবং এটার দায়টা কার? আজকে যে আর্মিটা নামিয়েছে মাঠে, এটার দায় কার? এটার দায় পতিত সরকারের হাতে গড়া প্রশাসন। অর্থাৎ সরকার পতিত হয়েছে এবং পতিত হওয়ার পর তার সেবাদাস হিসাবে যারা ছিল, অর্থাৎ উনি ছিলেন একজন রানীর মতো, আর বাকি গোটা দেশের প্রজাতন্ত্রের সমস্ত কর্মকর্তা কর্মচারী ছিল তার সেবায় নিয়োজিত, এবং তাদেরকে নিয়ে রেখে গেছেন। জাস্ট সে পলাতক হওয়ার পর বহু পুলিশ অফিসার পলাতক, বহুজন কাজে যোগ দিচ্ছেন না, কিছু লোককে পাঠানো হয়েছে আপনার অবসরে। এবং আজকে থেকে 2-4-5 বছর আগের কথা যদি বলি, একজন পুলিশ অফিসার আমার ঘনিষ্ঠ, নাম জিজ্ঞেস করল, নামটা বললাম না, তিনি সবশেষ রংপুর রেঞ্জ থেকে ওনাকে ফোর্স অবসর দেওয়া হয়েছে, যেটা মানে সাইদ হত্যার দায়িত্ব যার উপরে বর্তাইছে সেই। ওনাকে আমি একদিন জিজ্ঞেস করলাম পুলিশের চাকরিটা কেমন লাগছে। উনি বলতেছে, ভাই কি বলেন, বাংলাদেশ এখন পুলিশি চাকরির উপরে কোনো মজার চাকরি আছে নাকি? অর্থাৎ আপনি মানুষ মারবেন কৈফিয়ত নয়, টাকা কামাবেন কৈফিয়ত নাই, আপনি নাটক সাজাবেন কৈফিয়ত নাই, এবং আপনি আনসারেবল মাত্র এক ব্যক্তির কাছে, সে প্রধানমন্ত্রী। এই বাতেন সাহেব লেভেলের লোক, হারুন সাহেবের লেভেলের লোক, মনির ইসলাম সাহেবের লেভেলের লোক কোশ্চিনকালে হোম মিনিস্টারের কাছেও সে আনসারেবল ছিল না। তো এই চাকরি কে না করবে, এইভাবে বলছিল। তো সেই রকম ক্ষেত্রে এই দেশের জনগণ অনেকবারই আর্মি চেয়েছে, এবং আর্মি চাওয়ার পর আর্মি কিন্তু ওইভাবে নামানো হয়েছে, 0 করে। আর আজকে পট পরিবর্তন হওয়ার পর কি হয়েছে যে তারা কোনো কাজে আসতেছে না, এখনো অ্যাক্টিভ নয়, হার্ডলি একটা জিডি করে, তো কিচ্ছু করে না, কোনো অ্যাক্টিভিটিস নাই তাদের। হত্যা মামলা হয়েছে প্রচুর, শেখ হাসিনার নেতৃত্বে, শেখ হাসিনার নামসহ বহু লোকের, কেউ কোনো কাজ করছে না। কেন করছে না? প্রথম কথা হইল তাদের সেই মজাটা নষ্ট হয়ে গেছে, অর্থাৎ চট করে তারা হিরো থেকে 0। নাম্বার 2 হচ্ছে যার উপরে ডিপেন্ড করতো তারা একমাত্র, যাকে বলি আমি ফিমেল ভার্সন অফ হিটলার, শেখ হাসিনা। উনি যখন পলাতক হয়েছেন তখন তারা আসমান থেকে জমিনে নিক্ষিপ্ত হয়েছে। এখন তাদের ভিতরে আতঙ্ক কাজ করতেছে, অনেক কিছু কাজ করতেছে। পাশাপাশি চিন্তা করছে এই সরকার যদি কন্টিনিউ করে তাহলে তাদের ভাগ্যে কি আছে, কোথায় কে ঝুলবে, কোনো ঠিক নাই। সব কিছু মিলে নন কোঅপারেশন। তাদেরকে বারবার বলা হয়েছে আপনারা অ্যাক্টিভ হন, কাজে যোগ দেন। যেহেতু দেন নাই, অবশেষে বাধ্য হয়েছে এই সরকার এই মেজিস্ট্রেসি পাওয়ার দিয়ে এদেরকে আর্মিকে মাঠে ডিপ্লয় করার জন্য। এবং সেখানে কতগুলা ফৌজদারি কার্যবিধির নির্দিষ্ট কতগুলা কাজ তারা ধারা মোতাবেক কিছু কাজ করবে। তার ভিতরে আছে
ফৌজদারি কার্যবিধির 64, 65, 83, 84, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133 এবং 142 ধারা মোতাবেক তারা কাজ করবে। এর ভিতরে যেটা আছে মোটামুটি মোটা দাগে যদি আমি বলি, এরা প্রয়োজনে অপরাধী পাওয়া গেলে তাকে গ্রেপ্তার করতে পারবে এবং কখনো কখনো জামিন দিতে পারবেন, এবং যদি সন্ধান পান ওই জায়গায় ক্রাইম হচ্ছে সেখানেও যেতে পারবেন, তারপরে কাস্টডিতে রাখতে পারবেন। এই কতগুলা কাজ যেগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের থাকে সেই দায়িত্বগুলো তাকে দেওয়া হয়েছে। এবং এর ফলে যেটা হবে যে এখন আপনি মাঠে যদি পুলিশ অ্যাক্টিভ নাও থাকে, যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সুতরাং পুলিশকেও তারা ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে অ্যাক্টিভ করতে পারবে বা তাদের কাজে সহায়তা করাতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে শুধু কিন্তু পুলিশ ইনঅ্যাক্টিভ না, আমরা যদি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের দিকে যাই, সচিবালয়ের দিকে তাকাই, সেখানেও ইনঅ্যাক্টিভ লোক এখনও মানে চলমান রয়েছে তাদের নন কোঅপারেশন অফ দ্য গভর্নমেন্ট। সুতরাং এই সরকার যাদেরকে নামাইছে, এই যে আজকে আর্মি যে নামিয়েছে, এটার দায় কিন্তু প্রাথমিকভাবে শেখ হাসিনার, তারপরে বর্তমানে যেহেতু প্রশাসন নন কোঅপারেট করতেছে, দেয়ার ইজ নো অপশন। এখন প্রশ্ন হচ্ছে এই প্রশাসন যে মাঠে আছেন তাদেরকে কিন্তু একটা জিনিস চিন্তা করতে হবে যে এদের কিন্তু আমার জানা মতে আর্মিদের কিন্তু নিজস্ব কাস্টডি নাই, যেখানে সিভিল যাদেরকে গ্রেপ্তার করা হবে তাদেরকে রাখবে। যতটুকু জানি আমি, সেখানে আর্মির কোয়ার্টার গার্ড আছে, ওটা সিভিল লোকের জন্য নয়, সাধারণ জনগণের জন্য নয়, ওটা আর্মিদের জন্য। এখন তাহলে তাকে ব্যবহার করতে হবে কোথায়? ব্যবহার করতে হবে পুলিশ কাস্টডি। এবং পুলিশ কাস্টডি যদি ব্যবহার করে, তাহলে যেহেতু পুলিশ নন কোঅপারেট করতেছে এই গভর্নমেন্টকে, এবং যেহেতু এই পুলিশই মেজর সিনহার মতো লোককে হত্যা করে ফেলে, প্রকাশ্য দিবালোকে, এবং একজন ইন্সপেক্টর ওসি প্রদীপ, তো সুতরাং সেই থেকে তারা এমন একটা জায়গায় আছে যে তারা একমাত্র কেয়ারিং ছিল প্রধানমন্ত্রীর দিকে, এবং অন্য কাউকে তারা কেয়ার করতো না। সেক্ষেত্রে আজকে তারা খুব শেকি এই কারণে যে তাদের নিজেরা হয়তো কিছুটা অস্বস্তি বোধ করতেছে, কিছুটা নিরাপত্তার বোধের অভাব আছে তাদের, এবং সব কিছু মিলে যদি আমি ধরি, তাদের নন কোঅপারেট করার একটা টেন্ডেন্সি এখন পর্যন্ত দেখা যাচ্ছে। কারণ সরকার তাদেরকে যথেষ্ট সুন্দরভাবে কাজে যোগদান করার কথা বলছে, তারপর যখন করে নাই, সুতরাং আর্মি নামানোটা এই মুহূর্তে খুবই যৌক্তিক। কেননা আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া একটা অরক্ষিতভাবে রাখা যায় না। বারবার বলি, আর্মিকে একটা জিনিসই খেয়াল রাখতে হবে যে কাস্টডি যেহেতু নিজস্ব আলাদা কাস্টডি নাই, হয় তারা নতুন কাস্টডি বানাবেন ইমিডিয়েটলি, আর তা যদি না পারেন তাহলে পুলিশ কাস্টডিতে রাখবেন, এবং সেই কাস্টডির টোটালটা থাকতে হবে আপনাদের জিম্বায়, যারা আপনারা কোনোভাবে যাতে ট্রাপড না হন সেই দিকটায় খেয়াল রাখতে হবে। এবং আমরা আপনাদেরকে সমর্থন করছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা এই একটি ঐতিহাসিক যে পরিবর্তন, আমাদের রাজনৈতিক পট পরিবর্তন হলো, যে গণঅভ্যুত্থান হলো, এবং সেই গণঅভ্যুত্থানের পর আমাদের জাতীয় জীবনের গত 15 বছরের যে পুঞ্জীভূত ক্ষোভ এবং বিক্ষোভ, এটি আমরা তার যে ইতিবাচক দিক, সেই ইতিবাচক দিক আমরা দেখলাম শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে। এবং শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বা আওয়ামী লীগের পতন হওয়ার পর দেশের সার্বিক অবস্থা কেমন হবে, এটি নিয়ে কিন্তু অনেক শঙ্কা ছিল আমাদের মধ্যে। এমনকি আওয়ামী লীগের যারা নেতা ছিলেন বিভিন্ন সময়টিতে, তারা ক্ষমতায় থেকে ক্ষমতা চেয়ারে বসে বলার চেষ্টা করেছেন যে যদি আগামী দিনে আওয়ামী লীগের পতন হয়, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিঠের চামড়া থাকবে না, এবং একদিনে 10 লাখ লোক হত্যাকাণ্ডের শিকার হবে। ওবায়দুল কাদের সাহেবের কথা। এভাবে আওয়ামী লীগের অনেক বড় বড় মানুষ এই কথাগুলো বলেছেন। কিন্তু আল্লাহর রহমত, তিনি এই বাংলাদেশে আমাদের যারা সাধারণ মানুষ, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক এনায়েত করেছেন যে আমরা কোনো অবস্থাতেই হত্যাকাণ্ডের মতো কোনো ঘটনা বাংলাদেশে ঘটেনি কোথাও, এবং আমরা এই ধরনের কর্মকাণ্ডে জড়াইনি। আওয়ামী লীগ দ্বারা, আওয়ামী লীগের পেটোয়া বাহিনী দ্বারা, পুলিশ বাহিনী দ্বারা আমরা যে নির্যাতন জুলুমের শিকার হয়েছি, যে যার অবস্থানে থেকে, তো তার প্রেক্ষিতে আওয়ামী লীগের লোকের উপর ক্রোধ দেখানো এটি একটা স্বাভাবিক বিষয় ছিল, কিন্তু সেই কাজটি হয়নি। গণভবন এবং সংসদ ভবনে সাধারণ জনগণ ঢুকে পড়েছে, কিন্তু এটা ছিল একেবারে নেহায়েতই একটা কিউরিসিটি। এখানে তারা কেউ ক্ষোভ দেখায়নি, বিক্ষোভ দেখায়নি। যখন এই দীর্ঘদিন এই হাউসকে কেন্দ্র করে বা এই ভবনকে কেন্দ্র করে অন্যায় এবং অবিচার ছিল, সেখানে জনগণ ঢুকতে চেয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ প্রতিবেশী শ্রীলঙ্কাতে যে প্রেসিডেন্ট প্রাসাদকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটেছে, ঠিক ওইরকমই একটা ঘটনার স্বপ্ন মানুষ দেখেছিল। ফলে যখন এই গণঅভ্যুত্থানটি সফল হলো, অভাবিতভাবে মানুষ এই গণভবনের দরজা ভেঙে ফেললো, ওয়াল ভেঙে ফেললো, এবং সেখানে ঢুকলো, এবং ঢুকার পরে যা হবার তাই হলো। কিন্তু এর মধ্যে কোনো রকম সন্ত্রাস হয়নি। এরপর খুব দ্রুত সরকার গঠিত হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস এলেন, উপদেষ্টা পরিষদের সবাই এলেন। কিন্তু রাতারাতি কতগুলো দুর্ভাগ্যজনক ঘটনা, অর্থাৎ আগস্ট মাসের যেটা 5 তারিখে হওয়ার কথা ছিল, 6 তারিখে হওয়ার কথা ছিল, সেই জিনিসগুলো এখনো হয়নি। মানে সন্ত্রাস হয়নি, কিন্তু নব্য চাঁদাবাজদের যন্ত্রণা এটি মানুষকে ত্যক্ত বিরক্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। এবং যারা এর দ্বারা এই ভুক্তভোগী হয়েছেন ইতিমধ্যে,
অন্যান্য সময়ের একটা ব্যাপার হলো কি, যখন আওয়ামী লীগের জামানাতে, বিএনপি জামানাতে, অন্য যে কোনো জামানাতে যখন একটা সমস্যা হয়, এগুলো নিষ্পত্তি করার জন্য আইন আছে, আদালত আছে, কোর্ট আছে, কাছারি আছে, সমাজের নেতা থাকে, মুরব্বী থাকে, মানুষজন বিপদগ্রস্ত হয়ে তাদের কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু এই 10 তারিখের পর থেকে বা 7-8 তারিখের পর থেকে বিভিন্ন জায়গাতে এর জমি দখল, ওই ঘাট দখল, মাঠ দখল, গার্মেন্টসের ঝুট দখল, মিল কারখানা দখল, ওখানে আগুন লাগাও, ওখানে ওই অফিসে গিয়ে সে বিয়ে আওয়ামী লীগ করতে থাকে, ভয় দেখাও, টাকা আদায় করো, ওর বাসা রাতে আসামি আছে কিনা সেখানে খোঁজ খবর করো। এই কাজগুলো করতে করতে মানে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা ত্রাহি অবস্থা তৈরি হয়ে গেছে। এবং মানুষ বলে যে আল্লাহ কি বিপদে পড়লাম, এক জালেম তাড়াতে গিয়ে এদিকে আরো হাজারো মস্ত জালেমের কবলে আমরা পড়ে গেছি। কারণ এগুলো জামাতের আমি যে একা বলেছেন তা নয়, এগুলো মানুষের মুখে মুখে আসছে। কোনো কোনো জায়গাতে রাজনৈতিক দলের পরিচয়ে অনেক অপকর্ম করার চেষ্টা করছে, রাজনৈতিক দলগুলো বলার চেষ্টা করছে যে আমরা এর সাথে জড়িত নয়। আবার কোনো কোনো ক্ষেত্রে যখন রাজনৈতিক দলগুলো সরাসরি ধরা পড়ে যাচ্ছে যে দলের পদ পদবিধারী লোকজন অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছে, তখন রাজনৈতিক দলগুলো আবার তাদেরকে বহিষ্কার করছে, কিন্তু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। এইগুলো একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হলো ট্রাফিক ব্যবস্থা, ঢাকার ট্রাফিক ব্যবস্থা। এটিতে প্রথম কয়েকদিন ছাত্ররা দায়িত্ব পালন করলো। এই দায়িত্ব পালনের সময় তাদের যে আন্তরিকতার কোনো অভাব ছিল না, কিন্তু ভীষণ রকম বিরক্তিকর ছিল। একটা গাড়ি 10-12 বার এই দেখা গেল সায়েন্স ল্যাবরেটরি মোড়ে একজনে চেক করলো, এক গ্রুপ চেক করলো, আবার সিটি কলেজের সামনে আরেক গ্রুপ চেক করলো, সিটি কলেজ থেকে আপনি এগুলেন, এগিয়ে আপনি কলাবাগান যেতে না যেতে আরেক গ্রুপ আটকালো। তো এইভাবে দেখা যাচ্ছে যে মানুষ এই ট্রাফিক ব্যবস্থার উপর ছাত্রদের সেই গাড়ির কাগজপত্র চেক করা, কথাবার্তা, অ্যাটিটিউড সব মিলিয়ে একেবারে বিরক্তির সীমানায় চলে গেল। যাই হোক, সেখান থেকে যখন ট্রাফিক পুলিশ আসলো, ট্রাফিক পুলিশ আসার পর সমস্যার সমাধান হয়নি, বরং আরো বেড়ে গেছে। এখন আপনি দেখবেন যে হাতে গোনা 2-4টি ভিআইপি যে লোকেশন আছে, যেখানে সাধারণত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা চলাফেরা করে, যাদের হাতে ক্ষমতা আছে, সেই জায়গাগুলোতে পুলিশ মোটামুটি দায়িত্ব পালন করার চেষ্টা করছে। বাকি জায়গাতে এরা করে কি, সেই সিগন্যাল রেখে দূরে গিয়ে বসে থাকে, আকাশের দিকে তাকিয়ে থাকে। কে সাব ইন্সপেক্টর, কে কনস্টেবল, কিছুই না, মানে পকেটে হাত দিয়ে বসে থাকে, মোবাইল টিপতে থাকে। ওদিকে সেই একটার পর একটা যাকে বলা হয় সেখানে লেগে গেছে, মানে যানজট লেগে গিয়েছে, ট্রাফিক জ্যাম লেগে গেছে, কিন্তু ওদিকে তাদের কোনো খেয়াল নেই, আপনি ডেকেও কাউকে পাবেন না। আর বেশিরভাগ যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কে পয়েন্টগুলোতে কোনো ট্রাফিক পুলিশই নেই, আর 2-1 জায়গাতে যদি আছে তাহলে আকাশের দিকে তাকিয়ে থাকে। তো এটা খুবই অসহ্য, অস্বাভাবিক এবং মন খারাপ করার দৃশ্য। এটা ঢাকা শহরে যারা বসবাস করেন, অন্য চট্টগ্রামে বসবাস করেন, অন্যান্য শহরে একই অবস্থা। এরপর আপনি যে থানাগুলোতে যান, সেখানেও পুলিশ বলতে গেলে কেমন যেন একটা গা ছাড়া একটা অবস্থা। সেখানে আপনি মামলা করতে যাচ্ছেন বা মামলার প্রতিকার পেতে যাচ্ছেন, পুলিশের যে একটা অংশগ্রহণ, দায়িত্ব এবং কর্তব্যবোধ, কর্তৃত্ববোধ, এই জিনিসটা তারা কিন্তু প্রদর্শন করছেন না। সরকারি অফিস আদালতে একই অবস্থা। সচিবালয় ডিসি নিয়োগের জন্য, সচিব হওয়ার জন্য, আওয়ামী লীগের লোকদেরকে বাদ দেওয়ার জন্য, জামাতের লোক বসানোর জন্য, বিএনপির লোকের বসানোর জন্য সেখানে প্রতিদিন যে মহড়া হচ্ছে, সেই তুলনায় জনগণের যে সেবা, সেই সেবা দেওয়ার ক্ষেত্রে সেখানে আসলে কিছুই হচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা নিয়েছেন, এখন তার পক্ষে যতটা সম্ভব তিনি তো করে যাচ্ছেন, উপদেষ্টারাও চেষ্টা চালাচ্ছেন, কিন্তু সমস্যা হলো যে উপদেষ্টাদের ঠিক সেই পলিটিক্যাল কানেক্টিভিটি নাই, তাদের ক্যাডার বাহিনী নাই, দল নাই, কোনো কিছু নাই। ফলে তাদের কথা কে শুনবে? তারা ওই গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, শ্রমিক নেতারা তাদের কথা শুনছেন না, মালিকরা তাদের সামনে হাতাহাতি করছেন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। হাসনাত আবদুল্লাহ কিন্তু লাইভে এসে প্রকাশ করেছে যে ত্রাণের টাকাগুলো কিভাবে কি ব্যয় করেছে আর কত টাকা অবশিষ্ট রয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, এছাড়াও কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, যেগুলো আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। আর এই কথাগুলো অনুযায়ী যদি আপনাদের কিছু বলার থাকে, সেটা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।